ইথান একজন সাধারণ টিএসএ অফিসার, যার স্বপ্ন ছিল পুলিশের ইউনিফর্ম পরার, কিন্তু ভাগ্যের চাকা তাকে টিএসএ অফিসার হিসেবেই বেছে নেয়, যাকে একদিন এক ভয়ঙ্কর টেরোরিস্ট তার গার্লফ্রেন্ডকে হত্যা করার হুমকি দিয়ে একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাস তার সাহায্যের মাধ্যমে স্ক্যানার মেশিনের চেকপোস্ট ফাঁকি দিয়ে প্লেনে উঠে, যেখানে শতাধিক যাত্রীর মৃত্যু নিশ্চিত ছিল। এখানে ইথান কি করবে? সে কি তার ভালোবাসার মানুষকে বেছে নিবে, নাকি প্লেনের সমস্ত যাত্রীদের জীবন রক্ষা করার জন্য লড়াই করবে? তো চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গল্প শুরু হয় ক্রিসমাসের একটি রাত দেখিয়ে, যেখানে আমরা মার্কো নামের এক লোককে দেখতে পাই, যে কিনা অলেক নামের একটি লোকের সাথে দেখা করতে তার নার্সারিতে যায়। অলেক মার্কোকে দেখা মাত্র তার ভাতিজাকে বলে সেখান থেকে যাওয়ার জন্য। তারপর সে মার্কোকে উদ্দেশ্য করে বলে, কাজটা করা এতটা সহজ ছিল না, কাস্টম অফিসারকে আমার 2 গুণ টাকা দিতে হয়েছে। যা শোনা মাত্র মার্কো অলেককে একটি ব্যাগ ভর্তি টাকা দেয়। তার মানে বোঝাই যাচ্ছে মার্কো কোনো সাধারণ লোক ছিল না, কারণ সাধারণ লোকের কাছে তো এত টাকা হওয়ার কথা নয়। অলেক তখন টাকা চেক করে এবং তার পকেট থেকে VMW গাড়ির চাবি বের করে মার্কোকে দেয় এবং তাকে বলে, তোমার জিনিস VMWর ডিকিতে রয়েছে, এবং তার হাত মুখে স্পর্শ করে। তখন মুহূর্তে তার মুখ দিয়ে রক্ত বের হয়, ফলে সে সেখানে মারা যায়। আসলে মার্কো টাকার মধ্যে আগেই বিষ মিশিয়ে রেখেছিল, যেন অলেক টাকা চেক করলে বিষ তার হাতে লেগে যায়, আর হাত থেকে মুখে যাওয়ার ফলে তার যেন মৃত্যু হয়। আর ঠিক তেমনটাই অলেকের সাথে হয়েছিল। তখন সেখানে অলেকের ভাতিজা আসে। মার্কো তখন তাকেও ছাড়ে না, তাকেও শুট করে মেরে ফেলে, এবং সে সেখান থেকে যাওয়ার আগে অলিকের পুরো নার্সারিতে আগুন ধরিয়ে দেয়, যেন পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পায়। এবং সে VMWর ডিকি থেকে তার সুটকেসটি নিয়ে নেয়। তারপর আমাদেরকে ইথান নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা তার গার্লফ্রেন্ড নোরার সাথে সময় কাটাচ্ছিল। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর তারা দুজনেই দুজনের কাছে যাওয়ার জন্য রওনা হয়, যেখানে তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি তাদের দুজনের সম্পর্ক প্রায় 3 বছর হয়ে গিয়েছিল, আর নোরাও এখানে প্রেগনেন্ট ছিল। তাই সে ইথানকে বলে, আমি চাই তুমি আবার পুলিশ একাডেমিতে জয়েন করার জন্য চেষ্টা করো। আসলে ইথানের স্বপ্ন ছিল পুলিশ হওয়ার, কিন্তু সে পুলিশের চাকরি পায়নি, মানে তাকে সিলেকশন করা হয়নি। ফলে সে এয়ারপোর্টে টিএসএ অফিসার হিসেবে জয়েন করে। তো তারা দুজন তাদের ফিউচার সম্পর্কে কথা বলতে বলতে দুজনে এয়ারপোর্টে চলে আসে এবং যে যার কাজে চলে যায়। আসলে তারা দুজনে একই এয়ারপোর্টের ভিন্ন পোস্টে জব করত। ইথান যখন তার অফিসে যাচ্ছিল, তখন হঠাৎ মার্কোর সাথে তার ধাক্কা লাগে, কিন্তু মার্কো এইসবে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে ইথান কিছুটা বিরক্ত হয়, আর তখন তার হঠাৎ খেয়াল হয় তার অফিসের সময় হয়ে গিয়েছে। সেজন্য সে দৌড়াতে দৌড়াতে অফিসে যায়, আর সেখানে গিয়ে সে সকালের মিটিংয়ে জয়েন করে, যেখানে তাদের সিনিয়র সুপারভাইজার ফিল প্রতিদিনের মতনই তাদেরকে ভালোভাবে কাজ করতে বলে এবং বিভিন্ন বিষয়ে উপদেশ দেয়। তখন ফিল ইথানকে দেখে বলে, আজকেও তুমি দেরিতে এসেছো, আসো, কিন্তু আমরা তো চলে যাচ্ছি। আর তখন সেখানে হঠাৎ অফিসার লিওনেল আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ কিছু নকল পাসপোর্ট আসবে, আপনাদেরকে যে প্যান টচগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে পাসপোর্ট চেক করবেন। তো মিটিং শেষে সবাই যখন নিজ নিজ কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ইথান তার কলিগ স্যামের কাছ থেকে জানতে পারে জেসন সবাইকে জানিয়েছে নোরা যে প্রেগনেন্ট। তাই ইথান তার ফ্রেন্ড জেসনকে জিজ্ঞাসা করে কেন সে নোরার বিষয়টি সবাইকেই জানিয়েছে। উত্তরে জেসন বলে, এটা তো খুশির খবর, আর এই খবর শুনে সবাই খুশি হয়েছে, বিশেষ করে আমি অনেক খুশি হয়েছি। তখন কথার এক পর্যায়ে জেসন বলে, আমি এই চাকরিতে জয়েন করছি মাত্র 2 মাস হয়েছে, এতে আমি প্রমোশন পেয়েছি, আর তুমি এতদিন ধরে কাজ করে এখনো জুনিয়র পোস্টে আছো। কয়েকদিন পর তোমার বেবি পৃথিবীতে আসবে, সুতরাং তোমার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য হলো কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমার মনে হয় তোমার প্রমোশনের কথার জন্য সুপারভাইজার ফিলকে বলা উচিত। তখন ইথান সিদ্ধান্ত নেয় সে ফিলকে বলবে তার প্রমোশনের জন্য। যখন ইথান ফিলকে বলে আমার প্রমোশন দরকার, তখন ফিল তাকে বলে, একই তুমি সবসময় লেট করে আসো এবং নিজের দায়িত্ব ঠিকমতো পালন করো না, আবার এর উপরে আসছো প্রমোশনের জন্য। যা শুনে ইথান বলে, আমি এখন থেকে সব দায়িত্ব পালন করব, কারণ আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমাকে দয়া করে স্ক্যানার মেশিনের সামনে বসিয়ে দিন। যা শুনে ফিল হাসতে থাকে এবং তার অনাগত সন্তানের জন্য অভিনন্দন জানায়, আর মুখের উপরেই দরজা লাগিয়ে দেয়। তখন ইথান পারমিশন ছাড়াই ভিতরে ঢুকে পড়ে, যেখানে জেসন ও লিওনেলও ছিল। তখন ইথান ফিলের উদ্দেশ্যে বলে, ঠিকই বলেছেন স্যার, আমি ঠিকমতো দায়িত্ব পালন করিনি, কিন্তু এখন থেকে করব, আমাকে একটি সুযোগ দিয়ে তো দেখুন, আমি স্ক্যানার মেশিনে ভালোভাবে কাজ করতে পারবো, আমার অ্যাসাইনমেন্টের র্যাঙ্ক টপ লেভেলের,
এবং আমি লিওনেলের থেকেও ফেক ধরার ক্ষেত্রে বেশি পারদর্শী বলে মনে করি। যা শুনে জেসন ইথানকে সাহায্য করার জন্য তার সিনিয়রকে বলে, আজকে ইথানকে আমার জায়গায় আপনি বসিয়ে দেন, আমি না হয় আজকে অন্য কোনো দিকে সামলে নেব। ফলে ফিল আর কিছুই বলে না, ইথানকে জেসনের জায়গায় বসাতে রাজি হয়। মানে ইথান আজকে জেসনের জায়গায় স্ক্যানার মেশিনের সামনে বসবে। অন্যদিকে লুসি নামের এক লোক পার্কিংয়ে তার গাড়ি পার্ক করে, যেখানে সে একটি লোককেও কিডন্যাপ করে রেখেছিল, যার নাম জেসি। তো লুসি এরপর তার সেট আপে গিয়ে বসে এবং এয়ারপোর্টের সব সিসি ক্যামেরা হ্যাক করে নেয়, যেন সে এয়ারপোর্টে থাকা তার টিমকে সাহায্য করতে পারে। এর মানে হচ্ছে তারা কিছু একটা প্ল্যান করছিল। যাই হোক, এদিকে সব স্টাফ যার যার ডিউটিতে যাওয়া শুরু করে। তখন সামনে পড়ে লিওনেল এবং ইথানকে বলে, অনেক বড় দায়িত্ব পেয়েছো, তাও ঠিক সময়ে। আশা করবো সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করবে। যা শুনে ইথান খুশি হয় এবং সে তার জায়গায় গিয়ে বসে, যেখানে জো নামের একজন অফিসার ছিল, যে কিনা আগে মিলিটারির মধ্যে ছিল। সে জেসনের জায়গায় ইথানকে দেখে কিছুটা অবাক হয়, তবুও সে কিছুই বলে না। ইথান তখন তার কাজে লেগে পড়ে, সে খুব সুন্দরভাবে চেকিং এর কাজ শুরু করে। অন্যদিকে আমরা ট্রাভেলার নামের এক লোককে দেখতে পাই, যাকে লুসি বলে। আমাদের টার্গেট স্ক্যানার মেশিনে নেই, সেখানে তো অন্য কেউ বসে চেকিং করছে। তখন ট্রাভেলার লুসিকে বলে, আমাকে দেখাও কে সে। লুসি তখন ইথানের একটি ছবি দেয়, যা দেখে ট্রাভেলার বলে, এই ছেলের সব ডিটেলস বের করো এবং দ্রুত আমাকে ফরওয়ার্ড করো। লুসিও তখন ইথানের সব ডিটেলস বের করে এবং ট্রাভেলারকে বলে, তার নাম ইথান কোপেক্স, গত 3 বছর ধরে জুনিয়র পোস্টে কাজ করছে, কোনো প্রমোশন পায়নি, কিন্তু তার পেছনে বসে থাকা জো আগে মিলিটারিতে কাজ করত। যা শুনে ট্রাভেলার বলে, তার মানে ইথানকে দিয়ে খুব সহজে আমাদের কাজ করিয়ে নিতে পারবো। এবং সে তার লোকদেরকে জ্যাসনের পরিবারের পরিবর্তে ইথানের বাসায় যাওয়ার জন্য বলে, কারণ আজ চেকপোস্টে জ্যাসন নয়, ইথান বসেছিল। এদিকে ইথানকে একটি মেয়ে বলে, স্যার এই ব্লুটুথটি তো আমার না। তখন ইথান মেয়েটির থেকে ব্লুটুথটি নেয় এবং তাকে বলে, আমি এটি লস্ট অফ ফাউন্ড বক্সে রেখে দিচ্ছি। কিন্তু তখন ইথানের ফোনে একটি মেসেজ আসে, যেখানে তাকে ব্লুটুথটি পড়ার জন্য বলা হচ্ছিল। যা দেখে ইথান ভাবে তার সাথে হয়তো জ্যাসন মজা করে বলছে ব্লুটুথটি পড়তে, কিন্তু পরক্ষণে সে জেসনকে দেখে সে তার কাজে ব্যস্ত ছিল। ইথান তখন কৌশলবশত ব্লুটুথটি পরে। আসলে ইথান ব্লুটুথটি পরে কতটা ভুল করেছে সেটি সে নিজেও জানে না, যেটা আমরা সামনে দেখতে পারবো। ট্রাভেলার তখন ইথানকে বলে, ইথান হয়তো আজকের দিন তোমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, কিন্তু যদি তুমি বুঝে শুনে কাজ করো তাহলে হয়তো সবকিছু সহজেই ভুলতে পারবে। তখন ইথান জিজ্ঞাসা করে, কে আপনি, কেন আমার সাথে মজা করছেন? ট্রাভেলার উত্তরে বলে, একটি ব্যাগের পরিবর্তে একটি জীবন বাঁচাতে হবে তোমার। যা শুনে ইথান ভাবে তার কলিগ এডি হয়তো তার সাথে মজা করছে, তাই সে হাসতে থাকে। তাই ট্রাভেলার বলে, বাইরে তাকাও, এডি তার কাজেই ব্যস্ত। অন্যদিকে ট্রাভেলার লুক ইথানের বাসায় পৌঁছে যায়। এদিকে ট্রাভেলারের কথা শুনে ইথান ভয় পাচ্ছিল। তখন ট্রাভেলার বলে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি শুধু আমার কথা মতো কাজ করো। আমার লোক একটি ব্যাগ নিয়ে আসবে, তখন তুমি সেই ব্যাগ যে কোনোভাবে চেকপোস্ট থেকে বের করে দিবে। আর যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমার লোক জ্যাসনের পরিবারকে মেরে ফেলবে। আর শোনো, আসলে আমার টার্গেট তুমি ছিলে না, জ্যাসন ছিল, কিন্তু ওর জায়গায় আজকে তুমি এসেছো। তখন ইথান ট্রাভেলারকে বলে, আচ্ছা ব্যাগের মধ্যে কি রয়েছে? ট্রাভেলার উত্তরে বলে, হীরা। ইথান তখন আবার বলে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ট্রাভেলার বলে, হ্যাঁ, তোমার আঙ্গুল নিচে নামাও, ফিলও তোমাকে দেখছে। তখন লুসি এদিকে ট্রাভেলারকে বলে, আমরা ইথানের বাসায় তার গার্লফ্রেন্ডের ইনফরমেশন পেয়েছি। তার গার্লফ্রেন্ডের নাম নোরা, সে কিছুদিন আগে নর্থ উইন্ড অপারেশনস ম্যানেজারের প্রমোশন পেয়েছে। ট্রাভেলার যখন ইথানের সাথে তার ব্যাগ কিভাবে লাইন থেকে বের করতে হবে সে সম্পর্কে কথা বলছিল, সেই সুযোগে ইথান পুলিশকে ইনফর্ম করতে তার ফোন দিয়ে পুলিশকে কল করে, যেটা আবার লুসি সিসিটিভিতে দেখে ফেলে এবং ট্রাভেলারকে জানিয়ে দেয়। তাই ট্রাভেলার ইথানকে বলে, ফোন কেটে দাও, আর না হয় নোরাকে কিন্তু মেরে ফেলবো। তুমি হয়তো শুনলে অবাক হবে, তোমার আদরের নোরা এখন আমার লুকের স্নাইপার রাইফেলের টার্গেটে। যা শুনে ইথান পুরাই ভয় পেয়ে যায়। তাই সে উপায় না পেয়ে ট্রাভেলারের কথা মতো কল কেটে দেয়। ট্রাভেলার তখন বলে, তোমার ফোন এখন লস্ট অফ ফাউন্ড বক্সে রেখে লক করে দাও। কথা মতো ইথানের কিছুই করার থাকে না, তাই সে তার ফোন লস্ট বক্সে রেখে লক করে দেয়। অন্যদিকে আমাদেরকে এলেনা নামের একজন ডিটেকটিভ পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা অলিকের মৃত্যুর জন্য ইনভেস্টিগেশন করে। তখন এলিনা ডিটেকটিভকে জিজ্ঞাসা করে তারা অলিকের ব্যাপারে কি কি ইনফরমেশন জানতে পেরেছে। ডিটেকটিভ এখানে বলে, অলিক রাশিয়া মাফিয়ার জন্য কাজ করত, যাকে কেউ পুড়িয়ে মেরেছে, কিন্তু তার ভাতিজাকে কেউ গুলি করে মেরেছে, যেই গুলির নাম হাইড্রোশক। মূলত হাইড্রোশক গুলির দাম নর্মাল গুলির থেকে অনেক বেশি। ডিটেকটিভ তখন এলিনাকে রাশিয়া মাফিয়ার একটি ঘড়ি দেয়,
যেটির ভিতরে একটি ট্র্যাকিং এবং রেকর্ডিং ডিভাইস লাগানো ছিল, যেই ডিভাইসটি প্রায় 72 ঘন্টা রেকর্ড করতে সক্ষম ছিল। তখন এলিনা ডিভাইসটি ল্যাবে পাঠিয়ে দেয়। এদিকে ইথানকে ট্রাভেলার বলে, হাসি মুখে থাকার চেষ্টা করো, যেন কেউ তোমাকে দেখে সন্দেহ না করে। মনে রেখো, যদি তোমাকে দেখে কেউ বুঝে ফেলে আর আমার প্ল্যান যদি নষ্ট হয়, তাহলে নোরার জীবন একদম ফুল স্টপ করে দিব। ইথান বেচারার আর কিছুই করার ছিল না, তাই সে ট্রাভেলারের কথা মতোই নর্মাল লুকে থাকার চেষ্টা করে, যেন তাকে কেউ বুঝতে না পারে। কিন্তু আপনজন বিপদে থাকলে এমনিতেই চোখে মুখে ভয়ের ছাপ লেগে থাকে, যেটা ইথানের চোখে মুখেও আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, যখন ট্রাভেলার ইথানের সাথে কথা বলছিল, তখন ইথান নোটিস করে অ্যানাউন্সমেন্টের সাউন্ড ব্লুটুথও আসছে। তার মানে সে বুঝে যায় ট্রাভেলার তার আশেপাশে আছে। তখন সে তার ঘড়িতে স্পিক টু টেক্সট অন করে এবং ট্রাভেলারের সাথে কথা বলে, যেটা ঘড়িতে টেক্সট আকারেও উঠতে থাকে। তখন লুসি সেটাও সিসিটিভিতে দেখে ফেলে এবং ট্রাভেলারকে জানিয়ে দেয়। ট্রাভেলার তখন রেগে ইথানকে বলে সেজন্য টেক্সটগুলো ডিলিট করে এবং ফোনের সাথে ঘড়িটিও লস্ট বক্সে রেখে দেয়। ফলে ইথান ঘড়িটিও ফোনের সাথে বক্সে রেখে লক করে দেয়। তখন সে বুঝে মার্কোর লোকেরা এয়ারপোর্টের সিসিটিভিও হ্যাক করে ফেলেছে, যার সাহায্যে তারা তার উপরে নজর রাখছিল। ট্রাভেলার তখন ইথানকে বলে, তোমাকে আমি ইতিমধ্যে 2 বার ওয়ার্নিং দিয়েছি, আরেকবার যদি তুমি চালাকি করার চেষ্টা করো তাহলে এর পরিণাম ভালো হবে না। শোনো ইথান, আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। তোমার বাবা একজন সিকিউরিটি গার্ড, যার স্বপ্ন প্রায় তোমার মতনই ছিল পুলিশ অফিসার হওয়ার, আর তোমার মা আজও একটি চার্চে কাজ করে। সুতরাং আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। ইথান তখন আবার প্রশ্ন করে, আচ্ছা এই ব্যাগের মধ্যে এমন কি রয়েছে যার জন্য তুমি এমন করছো? ট্রাভেলার বলে, তোমার এত কিছু জানতে হবে না, আর তুমি সেই ব্যাগ খুলবে না। বন্ধ ছিল বন্ধই থাকবে, শুধু চেকপোস্ট পার করে দেওয়াই হচ্ছে তোমার কাজ। অন্যদিকে এলেনা তার টিম মেম্বার হার্সেলের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে অলিকের ব্যাপারে আর কি কি ইনফরমেশন জেনেছে। হার্সেল তখন বলে, অলিক রাশিয়ান মাফিয়ার কাছে অস্ত্র বিক্রি করত আর ওরাই হয়তো তাকে মেরেছে। এলিনা বলে, হতে পারে, কিন্তু অলিক তো অনেক বছর ধরে তাদের কাজ করত, তাহলে এখন কেন তাকে মেরেছে? নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে। হার্সেল তখন রেকর্ডিং ডিভাইস থেকে রেকর্ড রিস্টোর করে এবং এলিনাকে শোনায়, কিন্তু ডিভাইসটি পুড়ে যাওয়ায় ভালোভাবে রেকর্ডে ওঠা কথাগুলো বোঝা যায় না। এদিকে ইথান ট্রাভেলারকে জিজ্ঞাসা করে, তুমি কি টেররিস্ট? উত্তরে ট্রাভেলার বলে, আমি শুধু আমার ক্লায়েন্টের কাজ করি, আমি কোনো টেররিস্ট না। ক্লায়েন্ট আমাকে বারবারই আলাদা আলাদা কাজ দিয়ে থাকে, আর এইবার কাজ দিয়েছে প্লেনে ব্যক্তি পৌঁছে দেওয়ার। ইথান ট্রাভেলারকে বলে, আচ্ছা তুমি আমার ব্যাপারে আর কি কি জানো? ট্রাভেলার বলে, তোমার পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, যেটা তোমার বাবারও ছিল, কিন্তু তুমি সিলেকশন না হয় তুমি এখন টিএসএ অফিসার পদে কাজ করছো। যা শুনে ইথানের মন কিছুটা খারাপ হয়ে যায়। যাই হোক, ইথান তখন হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, যেই শব্দ ব্লুটুথেও তার কানে ভেসে আসে। তখন ইথান তার চারিপাশে ভালো করে দেখে, যেখানে সে একটু হুডি পরা লোককে দেখতে পায়, যে কিনা চিপস খাচ্ছে আর কারোর সাথে কথা বলছিল। ইথান তখন বুঝে যায় এই হুডি পরা লোকটি হচ্ছে ট্রাভেলার, কারণ সে ব্লুটুথে চিপসের খাওয়ার শব্দ শুনছিল। তখন ইথান একটি প্যাসেঞ্জারের ব্যাগ হাতে চেক করে বাহানায় উঠে আসে এবং তার বোর্ডিং পাসে কিছু লিখে লিওনেলের হাতে দেয় এবং লিওনেলকে বলে, এটা ভালোভাবে চেক করো। লিওনেল তখন কিছুটা দূরে গিয়ে তার টর্চ দিয়ে চেক করে কিছু একটা দেখতে পায়, ফলে সে দ্রুত সেখান থেকে যেতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি ইথান লিওনেলের কাছে সাহায্য চায়। এদিকে ইথান সেই প্যাসেঞ্জার ব্যাগটি ফিরিয়ে দেয় এবং বলে, সবকিছুই ঠিক আছে, তখন হয়তো মেশিনে ভুল দেখেছিলাম। আর এইসবে বিরক্ত হয়ে সেই প্যাসেঞ্জার ইথানকে বলে, সত্যিই তুমি টিএসএ অফিসার নামের একজন জোকার। ইথান তবুও না রেগে হাসি মুখে বলে, কিছু সময় পরে আপনি আপনার বোর্ডিং পাসও পেয়ে যাবেন, এখন আপনি যেতে পারেন। আর এই সময়ের মধ্যে ট্রাভেলার সেখান থেকে উধাও হয়ে যায়। ইথান তখন তার চারপাশে ট্রাভেলারকে খুঁজে। এর মধ্যে ট্রাভেলার লিওনেলকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়, আর মুহূর্তেই লিওনেল মাটিতে লুটিয়ে পড়ে। আর ট্রাভেলার সেই সুযোগে লিওনেলের থেকে পাসটা নিয়ে নেয়। আর এখানে আমরা ট্রাভেলারকে দেখতে পাই, যে কিনা মার্কো ছিল, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম অলিককে মারতে। ইথান তখন তার মন খারাপ করে ওয়েটিং রুমে এসে বসে, যেখানে মার্কো আসে এবং ইথানের উদ্দেশ্যে বলে, অনেক খারাপ হয়েছে লিওনেলের সাথে, লোকটি শুধু শুধু হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ইথান তখন বলে, না তুমি মেরেছ লিওনেলকে। মার্কো বলে, আমি মারিনি, আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি চালাকি করেছো, আর তোমার চালাকির কারণে সে মারা গিয়েছে। এখন বলো আর কাউকে মারতে চাও? তুমি যদি চালাকি করার চেষ্টা করো তাহলে হয়তো আরো অনেক মানুষই মারা যেতে পারে। এই বলে ট্রাভেলার ইথানের কাছে এসে বসে আর বলে, নোরাকে বাঁচাতে চাইলে আমার কথা মতো কাজ
করো। কিছু সময় পর লাল ক্যাপ পরে একটি ছেলে তোমার লাইনে আসবে, তখন তুমি তাকে চেক না করেই ছেড়ে দিবে। যা শুনে ইথানের কিছুই করা ছিল না। সে নুরাকে বাঁচাতে রাজি হয়। তারপর ইথান তার কাজের জায়গায় আসে, কিন্তু সে এসে জেসনকে তার জায়গায় দেখতে পায়, যে কিনা স্ক্যানার মেশিনের সামনে বসে ছিল। তখন ইথান জেসনের থেকে জানতে পারে ফিল তাকে ডিউটির জন্য তার জায়গায় আবার বসিয়ে দিয়েছে। তখন ইথান ফিলের কাছে যায় এবং জানতে চায় কেন সে জেসনকে স্ক্যানার মেশিনের সামনে বসিয়েছে। ফিল বলে, লিওনেলের সাথে কি হয়েছে দেখেছো তো, তার উপরে আজ ক্রিসমাসের দিন, সেজন্য ভিড়ও অনেক বেশি। তোমাকে আবার পরে সুযোগ দিব আর প্রমোশনের কথাও বলবো, কিন্তু এখন স্ক্যানার মেশিনের সামনে জেসনই থাকুক। তখন ইথান মার্কোকে বলে, আমার সুপারভাইজার আমাকে সরিয়ে জেসনকে বসিয়েছে, এখন তুমিই বলো আমি কি করতে পারি। মার্কো বলে, আমার লোক আসার আগে তোমার ফ্রেন্ডকে সরিয়ে তুমি কিভাবে স্ক্যানার মেশিনের সামনে বসবে সেটা তোমার ব্যাপার, আর যদি তুমি না পারো তাহলে আমাকে বলো। নুরাকে মারার আগে আমি তোমার ফ্রেন্ডকেই সরিয়ে দিব। তখন ইথান আর কোনো উপায় না পেয়ে তার ফ্রেন্ডকে বাঁচাতে নিজে জেসনকে সরানোর পরিকল্পনা করে, এবং পরিকল্পনা অনুযায়ী সে দৌড়ে স্টাফ রুমে যায় এবং কফির সাথে অ্যালকোহল মিশিয়ে জেসনের কাছে আসে এবং জেসনকে বলে, আমার ফোন হয়তো নিচে পড়ে গিয়েছে, তুমি একটু দেখবে নিচে আছে কিনা। যখন জেসন নিচে ঝুঁকে তখন ইথান অ্যালকোহল মেশানো কফির সাথে জেসনের কফির পরিবর্তন করে দেয় এবং সে সোজা লস্ট অফ বক্সে গিয়ে কফিটি রেখে দেয় আর বক্সে রাখা ফোনটি নিয়ে নেয়। আর মার্কো তখন ফিলকে কিছু একটা বলে, যার ফলে ফিল এসে জেসনের কফি চেক করে আর জেসনকে সরিয়ে আবার ইথানকে স্ক্যানার মেশিনের সামনে বসায়। অন্যদিকে এলেনা সেই পুড়ে যাওয়া রেকর্ডারে রেকর্ড হওয়ার কথাগুলো অনেক ভালোভাবে শুনছিল এবং নোট ডাউন করে, যেখানে সে একটি মাফিয়াকে নবিচক শব্দটি বলতে পরিষ্কারভাবে শুনতে পায়। তখন সে সেটি গুগল করে এবং একটি আর্টিকেল থেকে জানতে পারে কোনো এক ধরনের বিষাক্ত কেমিক্যাল গ্যাস রয়েছে, যেটি মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মারা যায়। এমনকি এই কেমিক্যাল গ্যাসের এখন পর্যন্ত কোনো অ্যান্টিডোট আবিষ্কৃত হয়নি। এদিকে লাল ক্যাপ পরা ছেলেটিও সুটকেস নিয়ে এয়ারপোর্টে চলে এসেছিল। যখন সে লাইনে তার সুটকেসটি রাখে তখন ক্যাপটিও লাইনে রেখে দেয়, যেন ইথান বুঝতে পারে এই সুটকেসটিকে চেক না করে যেতে দিতে হবে। যখনই সুটকেসটি মিশনের ভিতরে যায় তখন ইথান সুটকেসের ভিতরে এক ধরনের বোম দেখতে পায়, যা সে আগে কখনোই দেখেনি। ইথান তখন ছেলেটিকে সুটকেসটি নিয়ে যেতে দেয়। আসলে ছেলেটির নাম হচ্ছে মাটিও। যখন মাটিও চলে যাবে তখন ইথান ছেলেটিকে ডাক দেয় এবং তার বোর্ডিং পাসটি দেয়, যে সুযোগে ইথান তার নাম ও ফ্লাইট নাম্বার দেখে নেয়। এখানে ইথান এই সব কিছু করার ফলে প্রচন্ড ভয় পেয়েছিল, তাই সে দ্রুত ওয়াশরুমে যায়, কারণ ভয় পাওয়ার কারণে তার বমি হয়। মার্কো তখন ইথানের পিছন পিছন ওয়াশরুমে যায়। তখন ইথান মার্কোকে বলে, প্লেনে 250 জনের মতন প্যাসেঞ্জার রয়েছে, যেখানে বাচ্চারও আছে, তাদের সবাইকেই তুমি মেরে ফেলবে। মার্কো তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তাই ইথান বলে, তুমি তো বলেছিলে তুমি টেররিস্ট না, তাহলে এখন এতগুলো মানুষকে কেন মারছো? মার্কো বলে, টেররিস্ট সে যে কিনা সমাজ বা রাজনীতির কারণে মানুষকে মারে, কিন্তু আমি তো শুধু টাকার জন্য মারছি, আমাকে কেন টেররিস্ট ধরা হবে? তখন ইথান বলে, আসলে সেই ব্যাগের মধ্যে এমন কি রয়েছে? এই রকম জিনিস আমি আমার জীবনে কখনোই দেখিনি। উত্তরে মার্কো বলে, ব্যাগের ভিতরে নবিচক নামের এক ধরনের বিষাক্ত গ্যাস ছিল, যেটি মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মারা যায়। যা শুনে ইথানের মন কিছুটা খারাপ হয়ে যায় এবং মার্কোকে বলে, এখন তো তোমার কাজ হয়ে গিয়েছে, এখন আমাকে যেতে দাও। উত্তরে মার্কো বলে, ছেড়ে দিব, কিন্তু প্লেন টেক অফ করে নিক, তারপর এখন তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু মনে রেখো আমি তোমার সব কথাই শুনছি, সুতরাং বোমের ব্যাপারে কাউকে কিছুই বলবে না। অন্যদিকে জন এলকট নামের একজন এজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে আসে এবং ডিটেকটিভ এলেনার সাথে দেখা করতে চায়। আসলে এলেনা সেই বিষাক্ত কেমিক্যাল গ্যাস সম্পর্কে আরো রিসার্চ করতে চাচ্ছিল, আর সেজন্যই জনকে এলেনা আসতে বলে। যখন এলেনা আর জন সেই গ্যাস সম্পর্কে কথা বলছিল তখন হার্টসেল এসে বলে, সকালে ইথান নামের একজন টিএসএ অফিসার পুলিশকে কল করেছিল, কিন্তু কোনো উত্তর না দিয়েই কেটে দেয়। তখন এজেন্ট বলে, কেউ কি আর দ্বিতীয়বার কল করেনি? উত্তরে হার্টসেল বলে, হেডকোয়ার্টার্স থেকে ইথানের সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তখন যখন আমরা অফিসার লিওনেলের সাথে কথা বলেছিলাম তখন সে জানিয়েছিল সবকিছুই ঠিক আছে। আর এলেনা তখন এই সব কিছুতে হার্টসেলকে বলে, অফিসার লিওনেল 2 ঘন্টা আগে মারা গিয়েছে হার্ট অ্যাটাকে। আসলে এই সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগছে। তো এলেনা ইথানের সাথে সরাসরি কথা বলার জন্য এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কারণ তার এই সব কিছুতে সন্দেহজনক লাগছিল। আর তার যেহেতু এয়ারপোর্টে যেতে দেরি
হবে তাই সে আগে এয়ারপোর্টে কিছু পুলিশকে পাঠায় সব প্যাসেঞ্জারকে তল্লাশি করতে। এদিকে ইথান নোরার সাথে লাঞ্চ করতে বসে এবং এখানে তারা তাদের ভবিষ্যতের কথা বলে। ইথানও তখন তার হেতে মেলায়। আসলে ইথান ভয় পেয়েছিল, এর মধ্যে আবার মার্কো তাদের সব কথাই শুনছিল। ইথান লাঞ্চ করার পর আবার সে তার কাজে ব্যাক করে। তখন পুলিশ এসে সব লাইন ও চেকিং সার্ভিস বন্ধ করে দেয়। তখন সুপারভাইজার ফিল হকিটকিতে সব স্টাফদেরকে বলে সব লাইন কিছু সময়ের জন্য বন্ধ থাকবে, সবাই অফিসে আসো। তারপর সবাই যখন ফিলকে জিজ্ঞাসা করে কেন তাদেরকে অফিসে ডাকা হয়েছে, তখন উত্তরে ফিল বলে একটি ইমার্জেন্সি কাজে তোমাদেরকে এখানে ডেকেছি। এখানে একটি লিস্ট আছে যেখানে কিছু লোকদের নাম রয়েছে যা তোমাদেরকে চেক করে খুঁজে বের করতে হবে। তখন ইথান কৌশলের লিস্টে মাটিওর নামও লিখে দেয় যেন মাটিও পুলিশের হাতে ধরা পড়ে যায় আর বোমও প্লেনে না যেতে পারে। আর এদিকে লুসি ইথানকে সব সিসিটিভিতে খুঁজে কিন্তু দেখতে পায় না। অন্যদিকে সবাই যখন ফিলের কথা মতো যার যার কাজে বেরিয়ে পড়ে, তখন সেখানে জেসন বাসে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সামনে ইথানকে দেখতে পায় এবং তাকে উদ্দেশ্য করে বলে আমি জানি তুমি আমার কফিতে অ্যালকোহল মিশিয়েছ। আসলে আমি জানতাম না তুমি প্রমোশনের জন্য এতটা নিচে নামতে পারো। প্রমোশনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। এখানে যদিও ইথান তার কথাতে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু তাকে কিছুই বলতে পারে না, শুধু জেসনকে বলে আমার উপরে বিশ্বাস রাখো, আমি সবকিছু ঠিক করে দিব। অন্যদিকে মাটিওকে অফিসার ফিল ধরে চেকিংয়ের জন্য নিয়ে যাচ্ছিল, কারণ ইথান তার নামও সেই লিস্টে অ্যাড করে দিয়েছিল। ফলে মার্কো এখানে ভয় পেয়ে যায় এবং ইথানকে বলে নিশ্চয় তুমি কিছু করেছো যার কারণে মাটিওকে চেকিংয়ের জন্য ভিতরে নিয়ে যাচ্ছে। ইথান বলে আমি এইসবের কিছুই জানি না। তাই মার্কো বলে আমি জানি না তুমি এটা কিভাবে করেছো, কিন্তু তুমিই করেছো এটা আমি নিশ্চিত। তখন ইথান বলে আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না। এই বলে ব্লুটুথ খুলে ফেলে এবং সোজা দৌড়ে নোরার কাছে যায়। কিন্তু তখন সে দেখতে পায় নোরার দিকে দূরে থাকা একটি ভ্যান থেকে স্নাইপার বন্দুক তাক করে রেখেছে। ফলে ইথান কোনো উপায় না পেয়ে আবার ব্লুটুথটি কানে পড়ে, যেখানে মার্কো বলে যদি তুমি নোরাকে কিছু বলো তাহলে আমার লোকেরা নোরাকে গুলি করে মেরে ফেলবে। যা শুনে ইথান নোরাকে কিছু না বলে সোজা ওয়াশরুমে যায়, যেখানে মার্কো যায় এবং ইচ্ছে মতো ইথানকে পিটায়। যখন মার্কো তাকে গলা চেপে প্রায় মেরেই ফেলছিল, তখন সে কোনো রকমে মার্কোর গানটি নিয়ে নেয় এবং তাকে গান পয়েন্ট করে নেয় এবং বলে তুমি তোমার লোকদেরকে বলো নোরাকে ছেড়ে দিতে, তারপর আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। মার্কো তখন ফোন বের করে, কিন্তু সে তার লোকদের কল না দিয়ে ব্যাগে থাকা বোম অ্যাক্টিভ করে দেয়। ফলে 10 মিনিটের টাইমার শুরু হয়ে যায়। তখন মার্কো বলে 10 মিনিটের আগে যদি বোম ডিফিউজ করতে না সম্ভব হয় তাহলে বোম ব্লাস্ট হয়ে যাবে আর এয়ারপোর্টে থাকা সবাই মারা যাবে। ইথান তখন ভয়ে মার্কোকে বলে বোম ডিফিউজ করার জন্য। মার্কো বলে এটা ফোনের দ্বারা সম্ভব না, বোম ডিফিউজ করতে হলে বোমের কাছে যেতে হবে। তখন ইথান বলে ঠিক আছে আমি তোমাকে গুলি করব না, তুমি যাও গিয়ে বোম ডিফিউজ করো। তখন মার্কো ইথানকে বলে তুমি গিয়ে বোম ডিফিউজ করো, আমি তোমাকে ব্লুটুথের সাহায্যে কিভাবে ডিফিউজ করবে সেটি জানিয়ে দেব। ইথান এখানে কোনো উপায় না পেয়ে সে নিজেই যায় বোম ডিফিউজ করতে। সে সোজা ফিলের কাছে যায়। এদিকে ফিল মাটিওর কাছে টলির পিন চায়। মাটিও তখন টলির পিন দিচ্ছিল, তখন ইথান সেখানে গিয়ে ফিলকে গান পয়েন্ট করে নেয়। এখানে মার্কো ইথানকে বলে ফুলকে গুলি করে মেরে ফেলতে, কিন্তু ইথান ফিলকে মারে না। আর তখনই মাটিও প্যান দিয়ে ফিলের গলায় স্টেপ করে ফিলকে মেরে ফেলে। ফলে ইথান মাটিওর উপরে প্রচণ্ড রেগে যায় এবং তার শার্টের কলার ধরে। তখন মাটিও ভয়ে রিকোয়েস্ট করে বলে প্লিজ জেসিকে মেরো না। আসলে এখানে আমরা বুঝতে পারি মাটিওকেও ইথানের মতনই ব্ল্যাকমেল করে এইসব করাচ্ছিল মার্কো। মার্কো তখন বলে তাড়াতাড়ি বোম ডিফিউজ করো, না হলে কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবে। তখন মার্কোর বলা ইনস্ট্রাকশন ফলো করে ইথান বোম ডিফিউজ করতে থাকে, কিন্তু তখন সেখানে জো চলে আসে। ফলে মাটিও তাকে গুলি করতে যায়, কিন্তু ইথান তাকে বুঝিয়ে বলে সে তাড়াতাড়ি করে যেন ফিলের লাশটি লুকিয়ে ফেলে আর সে নিজে জোকে সামলে নেবে। তখন মাটিও ইথানের কথা শুনে ফিলের লাশটি লুকায় আর ইথান বোম ডিফিউজ করে তারপর দরজা খুলে। যাক, অন্যদিকে এলেনা জনের সাথে এয়ারপোর্টে আসছিল। তখন হার্সেল থেকে কলের মাধ্যমে বলে এয়ারপোর্টে মারা যাওয়া লিওনেলের হাতে একটি কাটার দাগ দেখা গিয়েছে, যার সাহায্যে কেউ তার শরীরে ভাইরাস ঢুকিয়ে হার্ট অ্যাটাকের মতো করে মেরেছে। আর এই সম্পর্কে তোমার সাথে কথা বলতে এজেন্ট জন আসছে। যা শুনে এলেনা বুঝে যায় তার সাথে বসে থাকা লোকটি এজেন্ট জন নয়, সে মূলত অন্য কেউ। তখন এলেনা তাকে গান পয়েন্ট করে বলে কে তুমি।
উত্তরে লোকটি বলে, আমরা তোমার মোবাইল ট্র্যাক করেছিলাম এবং জানতে পেরে গিয়েছিলাম যে তুমি নোভিচক বোমের ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছো, আর সেজন্যই আমি তোমাকে মারতে এসেছি। তখন এলেনা জিজ্ঞাসা করে, কে কে আছে তোমার সাথে, আর নোভিচক গ্যাস বোম দিয়ে তোমরা আসলে কি করতে চাও? আর তখনই লোকটি এলেনার থেকে গানটি নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গাড়ির স্পিড বেশি হওয়ার কারণে ব্যালেন্স হারিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, ফলে দুজনে এখানে আহত হয়ে পড়ে। তখন এলেনাকে মারার জন্য লোকটি এলেনার গলা চেপে ধরে। এলেনা তখন কোনো রকমের লোকটিকে শুট করে মেরে ফেলে এবং তাড়াতাড়ি রাস্তা থেকে একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাওয়া শুরু করে। এরপর আমরা ইথান ও মাটিওকে দেখতে পাই, যারা কিনা মার্কোর কথা মতো ফিলের লাশ ও বোমের ব্যাগ নিয়ে কার্গোর রুমে যায়। আর তখন মার্কো মাটিওকে তার জেসির কথা বলে এবং জেসির সাথে কথা বলিয়ে দেয়, যাকে আমরা গল্পের শুরুতে গাড়িতে বেঁধে রাখতে দেখেছিলাম। তো মার্কো এখানে ইথানকে মেরে ফেলতে মাটিওকে বলে, ফলে মাটিওর কাছে আর উপায় না থাকায় না চাওয়া সত্ত্বেও ইথানকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে, যেটি আবার ইথান মিররের সাহায্যে দেখে ফেলে। ফলে ইথান সরে যায়, যার কারণে মাটির গুলি তার গায়ে লাগে না এবং সে মাটির সাথে লড়াই করতে শুরু করে। আর মাটিও তখন ইথানের দিকে এক ধারে গুলি করতে থাকে, ফলে এক পর্যায়ে গুলি উল্টো দিকে চলে এবং মাটিও মারা যায়। তখন ইথান দেরি না করে নোরাকে কল করে, কিন্তু নোরা কাজে ব্যস্ত হওয়ায় কল রিসিভ করতে পারে না। ফলে ইথান তার এক কলিগ স্যামকে মেসেজের মাধ্যমে নোরার জীবনের ঝুঁকি রয়েছে সেটি জানিয়ে দেয়। স্যাম তখন মেসেজটি পড়ে এবং সোজা নোরার কাছে যায়। ততক্ষণে এলেনা এয়ারপোর্টে পৌঁছে যায় এবং জোয়ের কাছে গিয়ে বলে এই চেক পয়েন্ট যেন এখনই বন্ধ করে দেয়। এদিকে মার্কো সুটকেসটি ট্র্যাক করতে করতে নিচে চলে আসে। সে এসে ইথানকে দেখে এবং গুলি করে। ইথান তখন সুটকেসটি নিয়ে লুকানোর চেষ্টা করে। তখন মার্কো রাগে লুসিকে বলে দেয় নোরাকে মেরে ফেলতে। এই সুযোগে ইথান সেখানে থাকা একটি ব্যাগের বারকোড খুলে তার সুটকেসে লাগিয়ে দেয় এবং সামনে রেখে দেয়। মার্কো তখন ব্যাগটি নিয়ে চলে যায়। আর এদিকে এলেনা ইথানকে খুঁজতে খুঁজতে নিচে আসে এবং তাকে দেখে গান পয়েন্ট করে নেয়। ইথান এখানে এলেনাকে বোঝানোর চেষ্টা করে যে নোরা বিপদে রয়েছে, কিন্তু এলেনা তাকে তার সাথে নিয়ে যেতে চায় এবং গ্যাস সম্পর্কে জানতে চায়। ইথান তখন বলে মার্কোর কাছে নোভিচক গ্যাসে রয়েছে, সে ফ্লাইটের সব প্যাসেঞ্জারদেরকে মারতে চায়। এই বলে সে এলেনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে মার্কো দেখতে কেমন সেটি বর্ণনাও দেয়, যেন মার্কোকে দেখলে এলেনা চিনতে পারে। অন্যদিকে লুসি নোরাকে মারতে তার পিছু করে। তখন স্যাম লুসিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুসি স্যামকে মেরে ফেলে এবং নোরার পিছু নেয়। কিন্তু নোরাও কিছু কম ছিল না, সে কোনো রকমে পার্কিংয়ে এসে লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে লুসির উপরে হামলা করে। ফলে লুসি মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে নোরা। আর তখনই ইথানও সেখানে চলে আসে, কিন্তু লুসি তখন উঠে এবং তাদেরকে গুলি করতেই যাবে, তখনই জেসি লুসিকে গুলি করে মেরে ফেলে। এখানে জেসিকে ইথান মাটিওর কথা বলে যে তোমাকে বাঁচানোর চক্করে তোমার মাটিও মারা গিয়েছে, যা শুনে জেসি কষ্ট পায় এবং বলে মার্কো আমাকে বলেছিল ওদের কথা মতো কাজ করলে তাহলে মাটিওকে ওরা কিছুই করবে না। অন্যদিকে মার্কো ডেনি নামের একটি মেয়ের সাথে তার ব্যাগ এক্সচেঞ্জ করে নেয়, যেখানে একটি প্যারাশুট ও একটি লন্ডনের টিকিট ছিল, যার সাহায্যে প্লেনে বুম ফাটানোর পর সে পালাবে। তারপর আমাদেরকে এলেনাকে দেখানো হয় যে তার পুরো পুলিশ ফোর্স নিয়ে মার্কোকে খুঁজতে থাকে, কিন্তু মার্কো তো ইতিমধ্যে সুটকেস নিয়ে প্লেনে উঠে যায়। যখন মার্কো তার ব্যাগটি রাখার চেষ্টা করছিল, তখন সেখানে একজন এয়ার হোস্ট বলে আপনার ব্যাগ অনেক বড়, সেজন্য এটা কার্গোতে রাখতে হবে। উত্তরে মার্কো বলে আমি তো চেক করেই ব্যাগটি এনেছি। তখন এয়ার হোস্ট বলে স্যার আপনার সুটকেসের উপরে দেখুন কার্গোর স্টিকার রয়েছে, আপনাকে সুটকেসটি কার্গোতে রাখতে হবে। উপায় না পেয়ে মার্কো সুটকেসটি এয়ার হোস্টকে দিয়ে দেয় কার্গোতে রাখতে। অন্যদিকে ইথান ও নুরা মিলে সুটকেসে লাগানো বারকোডের সাহায্যে ফ্লাইটের ডিটেলস জেনে নেই। তখন নুরা ইথানকে বলে আমাদেরকে এখনই দ্রুত যেতে হবে, যেন প্লেন টেক অফ করতে না পারে। উত্তরে ইথান নুরাকে বলে ফ্লাইট টেক অফ করতে ক্যান্সেল করলে মার্কো পুরো এয়ারপোর্টে বোম ব্লাস্ট করে দিতে পারে, তাই আমি সেই বোমকে ডিফিউজ করতে প্লেনে উঠে যাব, কারণ আমি জানি কিভাবে বোম ডিফিউজ করতে হবে। তুমি সোজা অফিসার এলেনার কাছে যাও এবং তাকে গিয়ে বলো প্লেন যেন টেক অফ করতে না বাধা দেয়। এই বলে ইথান দৌড়াতে দৌড়াতে প্লেনের দিকে যায়। এদিকে প্লেন টেক অফ হয়ে যাবে, তখনই সে কোনোভাবে প্লেনের কার্গোতে উঠে যায়। অন্যদিকে এলেনাকে হার্সেল জানায় এই ফ্লাইটে কনগ্রেসের গ্রেস যাচ্ছে। এলেনা তখন গ্রেসের নাম শুনেই বুঝে যায় গ্রেসকে মারার জন্য রাশিয়ান মাফিয়ারা মার্কোকে হায়ার করেছে। আসলে গ্রেসের পিছনে আমেরিকান এক অস্ত্র ডিলার লেগেছিল, কারণ সে চাচ্ছে গ্রেস যেন তার থেকে মিলিটারি অস্ত্রের জন্য ডিল করে। কিন্তু গ্রেস এখানে রাশিয়ার থেকে মিলিটারি অস্ত্র কিনে, আর সে কারণেই আমেরিকান ডিলার রাশিয়ার ভাইরাসের সাহায্যে তাকে মারতে চাচ্ছিল, যেন গ্রেসকে মেরে পুরো দুনিয়াকে রাশিয়ার বিপক্ষে নিতে পারে।
যেন এরপর থেকে সব অস্ত্র ডিলস সে নিজে পায়। যা শুনে এলেনা প্লেন টেক অফ করার আগেই প্লেন থামানোর সিদ্ধান্ত নেয়। আর তখন নোরা এসে এলেনাকে বলে প্লেন যেন থামানোর সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ যদি প্লেন টেক অফ করতে না দেয় তাহলে মার্কো বোম ব্লাস্ট করে পুরো এয়ারপোর্টের মানুষকেই মেরে ফেলবে। এছাড়াও নোরা বলে ইথান প্লেনে উঠেছে বোম ডিফিউজ করতে, সে এর আগেও একবার এই বোম নাকি ডিফিউজ করেছিল। যেহেতু এলেনার কাছে আর কোনো উপায় নেই তাই সে প্লেন টেক অফ করতে দেয়। অন্যদিকে ইথানকে দেখানো হয় যে কিনা সুটকেসটি খুলে, ফলে মার্কোর কাছে নোটিফিকেশন যায়। তখন মার্কো বুঝে যায় নিশ্চয়ই কেউ তার সুটকেসটি খুলেছে, তাই সে সোজা কার্গোতে যায় চেক করতে, যেখানে গিয়ে সে ইথানকে দেখতে পায় এবং তার পায়ে গুলি করে। ফলে পাইলট গুলির শব্দ শুনে প্লেনের কার্গোতে চেক করে এবং তাদের দুজনকে দেখতে পায়। তাই পাইলট প্লেন এয়ারপোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মার্কো ইথানের কাছে আসে এবং ইথানের পায়ে গুলি লাগার কারণে সে সেখানে বসে থাকে। তখন মার্কো এসে সুটকেসটি নেয় এবং ইথানকে বলে আমি প্লেনে বোম অ্যাক্টিভ করে প্যারাশুট দিয়ে নেমে যাব, তুমি সবার সাথে এখানেই মারা যাবে। আর তখনই মার্কো ইথানের হাতে বোমটি দেখতে পায়, যেটি সে সুটকেস থেকে আগেই খুলে লুকিয়ে রেখেছিল। মার্কো কিছু বুঝে ওঠার আগেই ইথান তাকে ধাক্কা দিয়ে পাশের একটি চেম্বারে ফেলে দেয় এবং বোমটি ভিতরে দিয়ে চেম্বারের দরজা লক করে রাখে। ফলে মার্কো এখানে খুব ভয়ঙ্করভাবে মারা যায়। এদিকে প্লেন নিচে ল্যান্ড করতে ইথানকে পুলিশ অ্যারেস্ট করে নেয়, কিন্তু তখন এলেনা এসে তাকে ছেড়ে দেয়। ইথান তখন এলেনাকে বলে কার্গোর চেম্বারে মার্কো বোম দুটাই রয়েছে। এলেনা তখন পুরো প্লেন খালি করার জন্য সবাইকে বলে, আর এভাবেই সবাই ইথানের সততা ও সাহসিকতার কারণে বেঁচে যায়। এলেনা যাওয়ার সময় ইথানকে বলে সুস্থ হওয়ার পর তুমি আমার সাথে দেখা করো। তারপর আমাদেরকে 1 বছর পর আবার ক্রিসমাসের দিন দেখানো হয়, যেখানে ইথান তার বেবিকে কুলে নিয়ে রাখে, আর সাথে নোরাও ছিল। আসলে তারা জনের পরিবারের সাথে ভ্যাকেশনও যাচ্ছিল, যেখানে আমরা ইথানকে একজন পুলিশ অফিসার হিসেবে দেখতে পাই। আসলে ইথানের সাহসিকতার জন্য এলেনা তাকে পুলিশের চাকরি পেতে সাহায্য করে। আর এখানে এই সুন্দর অ্যাকশন ক্রাইম থ্রিলার গল্পটি শেষ হয়। তো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো লং ভিডিও অথবা শর্ট ভিডিওতে।